রাজনীতি, দুর্নীতি, মানুষের নীচতা, ক্ষুদ্রতা এ সমস্ত খবর আমাদের সর্বক্ষণ আমাদের সম্মুখীন হতে হয়। তার মধ্যে একটি মহাকাশ প্রযুক্তিতে একটি গুরুত্বপূর্ণ সাফল্য, সেটা নিয়ে আমার মনে হয় ১ম আলোচনা করার প্রয়োজন রয়েছে। মহাকাশে ঘূর্ণায়মান উপগ্রহের মতো ঘূর্ণায়মান ২ টি বস্তু, ২ টি স্যাটেলাইট ইসরো সেগুলোকে ডকিং করতে পেরেছে। অর্থাৎ কিনা দুটোকে দুটোই মহাকাশে ঘুরছে অত্যন্ত দ্রুত গতি। দুটো কাছাকাছি আসছে, দুটোকে এরকমভাবে আমার হাত দুটো জোড়া লাগাতে পেরেছে। হাত দুটো যেরকম জোড়া লাগাচ্ছে, জোড়া লাগাতে পেরেছে। এই ডকিং জিনিসটা জোড়া লাগানো, মহাকাশে জোড়া লাগানো জিনিসটা ১ম এ প্রযুক্তিগত দিক থেকে কতখানি কঠিন সেটা আমি একটু বলার চেষ্টা করি। তারপরে এটা কেন দরকার তা নিয়ে ২-৪ টি কথা বলব। মহাকাশে যে স্যাটেলাইট গুলো ঘোরে, আমরা সবাই জানি চাঁদ হচ্ছে পৃথিবীর একটা উপগ্রহ। চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে। পৃথিবী থেকে দূরে থেকেও পৃথিবীর আকর্ষণ, পৃথিবীর যে অভিকর্ষ বল, সেটা তো চাঁদকে কাছে টানছে। ফোর্স অফ গ্র্যাভিটি যেটা, সেটা তো চাঁদকে গ্র্যাভিটেশন যেটা চাঁদকে কাছে টানছে পৃথিবীর। তা সত্ত্বেও চাঁদ যে পৃথিবীর বুকে এসে আছড়ে পড়ছে না, তার কারণ চাঁদটা খুব জোরে ঘুরছে, তীব্র গতিতে ঘুরছে। ঠিক যেমন একটা লাঠির একটা দড়ির ডগায় যদি আমরা ইট বাঁধি, ইট বেঁধে সেটাকে তীব্র বেগে ঘোরাতে থাকি, তাহলে সেটা মাথার উপর দিকে যখন ঘুরছে তখন সেটা দূরেই আছে, চক্রাকারে ঘুরছে। ধপ করে নিচে পড়ে যাচ্ছে না। ঘোরানোটা বন্ধ করে দিলে ধপ করে নিচে পড়ে যাবে, কারণ পৃথিবীর অভিকর্ষের টানে সেটা পৃথিবীতে এসে পড়বে। এই যে কৃত্রিম উপগ্রহগুলো পৃথিবীর চারপাশে ঘুরছে এবং নানাভাবে আমাদের কাজে লাগছে, আমাদের উপকারে লাগছে, তার মূল প্রযুক্তিটা হচ্ছে ওই উপগ্রহটাকে খুব জোরে পৃথিবী থেকে একটা রকেটের মাথায় চাপিয়ে খুব জোরে ছুঁড়ে দেওয়া, যাতে সেটা পৃথিবীর মাধ্যাকর্ষণ, পৃথিবীর অভিকর্ষজ বলকে প্রায় ছাড়িয়ে যেতে পারে। তারপরে সেটাকে খুব দ্রুত ঘোরানো। কত দ্রুত ঘোরানো তার একটা আইডিয়া আমরা দিতে পারবো এখান থেকে, যে আমরা যে স্যাটেলাইট গুলোর মাধ্যমে এই টেলিভিশনের ছবি দেখি, বা এই যে আপনারা যদি টেলিভিশনের মাধ্যমে যখন কোনো খবর দেখেন, বা ওয়েদার ফোরকাস্টে প্রযুক্তিতে করা হয়, তার জন্য কি দরকার হয়? টেলিভিশনে আপনারা যখন খবর দেখেন, টেলিভিশন স্টুডিওটা তো হয়তো রয়েছে আমেরিকাতে। আমি খবর দেখছি কলকাতাতে বসে। কি করে দেখছি? আমেরিকা থেকে সেই সিগন্যালটাকে তুলে দেওয়া হচ্ছে, পৃথিবী থেকে ছুড়ে দেওয়া হচ্ছে উপরে। পৃথিবীর উপরে কোনো একটা জায়গায় একটা স্যাটেলাইট সেই সিগন্যালটাকে আয়নার মতো সেটাকে আবার পৃথিবীতে ফেরত পাঠিয়ে দিচ্ছে। এখন এই যে আয়নার মতো ফেরত যদি পাঠাতে হয়, তাহলে আয়নাটাকে স্থির থাকতে হয়, তাই না? আয়নাটা যদি সরে যায়, তাহলে তো একটা আলোর রশ্মি গিয়ে ঠিক একই জায়গায় ফিরবে না। আয়নাটাকে স্থির থাকার জন্য এই স্যাটেলাইট গুলোকে, উপগ্রহগুলোকে পৃথিবীর সাপেক্ষে স্থির থাকতে হয়। মানে পৃথিবীতে যেরকম ভাবে ঘুরছে, এগুলো সেরকম সেই গতিতে ঘুরে চলেছে। এগুলোকে বলে জিও স্টেশনারি স্যাটেলাইট। জিও স্টেশনারি স্যাটেলাইটের গতি হচ্ছে ১১,৩০০ কিলোমিটার প্রতি ঘন্টায়। ১১,৩০০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগটা আমাদের পক্ষে একটু কল্পনা করা কঠিন। মনে রাখা দরকার যে সবথেকে দ্রুত গতির যে ট্রেন চলে পৃথিবীতে, তার গতিবেগ হচ্ছে বড়জোর ৩০০ কিলোমিটার মতো প্রতি ঘন্টায়। আমাদের দেশে বন্দে ভারত এক্সপ্রেস যে সবথেকে জোরে চলে, তার গতিবেগ হচ্ছে ১৩০ কিলোমিটার মতো প্রতি ঘন্টায়। এটা হচ্ছে ১১,৩০০ কিলোমিটার প্রতি ঘন্টায়। এই যে সাংঘাতিক গতিতে একটা স্যাটেলাইট ঘুরে চলেছে, আমরা সেটাকে স্থির দেখছি, কারণ আমরাও সেই একই গতিতে ঘুরছি এবং পৃথিবী থেকে বহু উপরে। একটা জিওস্টেশনারি স্যাটেলাইট রয়েছে পৃথিবী থেকে প্রায় ৩৫,০০০ কিলোমিটার উপরে। অন্য ধরনের স্যাটেলাইট আছে যেগুলো অন্যভাবে পৃথিবীকে প্রদক্ষিণ করছে, পোলার রুটে, মানে পৃথিবীর এক মেরু থেকে আরেক মেরুতে ঘুরছে। জিওস্টেশনারি স্যাটেলাইট গুলো তো মানে পৃথিবীর বিষুবরেখাটা যেরকম গোলভাবে এরকম তার উপরে রয়েছে, মানে সেদিক বিষুবরেখার উপর দাঁড়িয়ে আপনি যদি উপর দিকে দেখেন, তার উপরে জিওস্টেশনারি স্যাটেলাইট গুলো রয়েছে। যার জন্য আমরা যেহেতু উত্তর গোলার্ধে রয়েছি, আমাদের সমস্ত বাড়িতে যে ডিশ টিভির অ্যান্টেনা গুলো বসে, ডাইরেক্ট টু হোম টেলিকাস্টের যে অ্যান্টেনা গুলো বসে,
সেই অ্যান্টেনা গুলো সব দক্ষিণমুখী করে বসাতে হয়। তার কারণ ওই স্যাটেলাইট গুলো আমাদের রেসপেক্টে আমাদের নিরিখে দক্ষিণ দিকে রয়েছে, বিষুবরেখার উপরে রয়েছে। আমরা যদি দক্ষিণ গোলার্ধে থাকতাম, যারা অস্ট্রেলিয়াতে থাকেন তাদের ক্ষেত্রে সমস্ত স্যাটেলাইট গুলো উত্তর দিকে মুখ করে বসাতে হবে। এছাড়া আছে এই জিওস্টেশনারি স্যাটেলাইট গুলো লাগে হচ্ছে প্রধানত কমিউনিকেশন এর জন্য। আর নানা রকমের নজরদারি বা মিলিটারি কারণে নজরদারি, উপগ্রহ থেকে আ আ বন্যা বা আবহাওয়ার খবর নেওয়া, এর জন্য অন্য নানা ধরনের স্যাটেলাইট থাকে, পোলার স্যাটেলাইট থাকে। সেগুলো অনেক কম গতিতে ঘোরে। সেগুলো পৃথিবীর অনেক কাছাকাছি থাকে। কিন্তু সেগুলো তার আয়ু সাধারণত কম। এখন এই যে প্রবল গতিবেগে ঘুরছে, ইসরো যে স্যাটেলাইটটাকে ডকিং করেছে তার গতিবেগ হচ্ছে ঘন্টায় আ তার গতিবেগ হচ্ছে ঘন্টায় জিওস্টেশনারি স্যাটেলাইটে খুব কাছাকাছি। ৮,০০০ কিলোমিটার সম্ভবত তার কাছাকাছি। আমি মাফ করবেন, সংখ্যাটা আমার ভুল হতে পারে। আমার মনে পড়ছে না এই মুহূর্তে। এই প্রবল বেগে, সাংঘাতিক বেগে একটা জিনিস যাচ্ছে, তার সঙ্গে ওই সাংঘাতিক বেগে আরেকটা জিনিস যাচ্ছে, সেই দুটোকে ডকিং করা, মানে সে দুটোকে একেবারে নিখুঁতভাবে কাছাকাছি এনে দুটোর আপেক্ষিক গতিবেগ শূন্য করে দিতে হবে। তো ডকিং মানে হচ্ছে যেমন ট্রেন যখন চলে তখন দ্রুত গতিতে চলে। প্ল্যাটফর্মে এসে যখন নামছে তখন প্ল্যাটফর্মটা যেহেতু স্থির, ট্রেনটাও স্থির হয়ে গেল। তখন ডকিং সম্ভব। একটা ট্রেন থেকে আরেকটা চলন্ত ট্রেনে যদি একজন মানুষকে হেঁটে যেতে হয়, তাহলে দুটো ট্রেনের গতিবেগ যদি সমান, সমান হয়, দুটো সমান্তরালভাবে চলে, তাহলে দুটোর আপেক্ষিক গতিবেগ হলো ০। তখন যদিও প্ল্যাটফর্মে বসা মানুষটা দেখবেন যে খুব দ্রুত বেগে দুটো ট্রেন চলে যাচ্ছে, কিন্তু ট্রেনের মানুষটা দেখবেন যে অন্য ট্রেনটার কোনো গতি নেই, অন্য ট্রেনটা স্থির হয়ে আছে। ডকিং হচ্ছে সেইভাবে করা হয়। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আ প্রযুক্তি এবং কঠিন চ্যালেঞ্জিং একটা বিজ্ঞানের কাজ, যেটা ইসরোর বিজ্ঞানীরা সফলভাবে করতে পেরেছেন। এবং সেই সাফল্য তার কথা তারা ঘোষণা করেছেন। লক্ষণীয় এবং উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে পৃথিবীতে মাত্র ৩ টে দেশ, রাশিয়া, চীন এবং আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, তারা একমাত্র এইটা করতে পেরেছে। এছাড়া অন্য কোনো দেশ, প্রযুক্তিতে অনেক অগ্রসর দেশ আছে। ইউরোপিয়ান স্পেস এজেন্সি আছে, ইউরোপের বিভিন্ন দেশরা সম্মিলিতভাবে যারা মহাকাশ গবেষণা সংক্রান্ত কাজ করে, তারা কেউ আজ পর্যন্ত এটা টেকনিক্যালি সফলভাবে করতে পারেনি। এটা ভারতের মহাকাশ প্রযুক্তিতে মহাকাশ গবেষণা একটা নিঃসন্দেহে বড় সাফল্য। এবং এই ধরনের সাফল্যের বিষয়গুলো আলোচনা করা আমরা মনে করি আমাদের মতো আ চ্যানেলের, আমাদের মতো মিডিয়ার কাজ। কারণ শুধু দুর্নীতি, শুধু অব্যবস্থা, শুধু চুরি, শুধু ব্যর্থতা, তা নিয়েই তো আমাদের জীবন নয়। আমাদেরই প্রযুক্তিবিদরা, আমাদের আ ভারতীয় প্রযুক্তিবিদরা ভারতে বসে ভারতীয় আ প্রযুক্তি ব্যবহার করে যে কাজ করছেন, অবশ্যই তা উল্লে উম বিশেষ উল্লেখের দাবি রাখে। আমরা আশা করব যে আগামী দিনে ইসরো তাদের এই অ্যা প্রযুক্তির সফল ব্যবহার করে আরো নানাভাবে এগিয়ে যেতে পারবে, এবং এই যে প্রযুক্তি, এটা মূলত হচ্ছে মহাকাশে একটা চলমান বস্তুকে কতখানি নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আয়ত্ত হয়েছে। এর যে প্রদর্শন ইসরো বিজ্ঞানীরা করতে পেরেছেন, তাতে আগামী দিনে ভরসা যোগায় যে আরো অন্য বড়, বড় মহাকাশ সংক্রান্ত গবেষণা এবং প্রকল্পে তাদের সাফল্য আসবে। ইসরো বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে আমার অনুষ্ঠানের এই অংশটা আমি শেষ করতে চাই। আ ইতিমধ্যে কোনো মন্তব্য থাকলে, এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে আমি নেব। হ্যাঁ, মিস্টার সরকার বলে বলছেন যে, "Fortunately we had a Nehru who established ISRO, DRDO, AIIMS, IIT, BHEL, IIM, steel plant, etc. when India had not enough food to eat, when British taken away everything." হ্যাঁ, এ কথাটা আজকাল প্রায় বলা হয় না। এরকমই প্রায় বলা হয় যে এই প্রজন্মে এই বর্তমান প্রশাসন যখন কেন্দ্রের ক্ষমতায় এসেছে, তখন থেকেই ইতিহাসের সূত্রপাত। তা তো নয়। সত্যি এর ভিত্তি স্থাপন হয়েছিল অনেক আগে। বিদেশে কর্মরত বিজ্ঞানীদের ধরে এনে নেহেরু তাদের কাজে লাগিয়েছিলেন, এবং এই পথিকৃৎ আমাদের যারা মহাকাশ গবেষণায়, পরমাণু গবেষণায়, বিক্রম সারাভাই,
হোমি জাহাঙ্গীর ভাবা, তাদের যে দূরদৃষ্টি, তাদের যে দক্ষতা, তাদের যে জ্ঞান প্রজ্ঞা ছিল, তার সফল প্রয়োগ, তার জন্য রাজনৈতিক সদিচ্ছা এবং রাজনৈতিক উদ্যোগের প্রয়োজন ছিল। নিশ্চয়ই জওহরলাল নেহরুর মতো শিক্ষিত এবং উদার মনা মানুষ, ভবিষ্যৎ দূরদৃষ্টি সম্পন্ন মানুষের থাকার ফলে তার নিশ্চয়ই অনেক সহজ হয়েছিল।